মান্নাদের একটা গান আছে, কতটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কতটা চোখের জল ফেলেছো যে তুমি কতটা লড়াই করেছো তুমি যে শাসন ক্ষমতায় আসবে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার আবেদন থাকবে, বৃষ্টি মুখার্জির সাথে তার সম্পর্ক তিনি যেন তার সততার প্রমাণের জন্য রাজ্যবাসীর কাছে তিনি প্রকাশ করেন যে বৃষ্টি মুখার্জির সাথে তার আসলে কি সম্পর্ক। প্রকাশিত তালিকার উপর কতটা ভরসা রাখতে পারছেন? দেখুন, স্কুল সার্ভিস কমিশন চাকরি চোর, এটা প্রমাণিত, কারণ তারা অযোগ্য শিক্ষকদেরও তালিকা দিয়েছে, শিক্ষাকর্মীদেরও তালিকা দিয়েছে। সঠিকভাবে তালিকাটা দেয়নি বলে আমাদের এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি চলে গেছে। সুতরাং সেই এসএসসির উপর ভরসা রাখতে আমার কেন, এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকের মনে সন্দেহ আছে। তারপরেও স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়, তার প্রতি আমরা এইটুকুই আবেদন করব, এই পরীক্ষায় নিয়োগটা যেন কলঙ্ক মুক্ত, দুর্নীতি মুক্ত হয়, মেধার উৎকর্ষতার ভিত্তিতে বাংলার বিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক শিক্ষিকা পৌঁছে যায়, এটা আমাদের আশা। এবার দুর্নীতি হলে আগামী দিনে দেখবেন একই পরিণতি হবে। এসএসসি 2016 প্যানেলের যে করুণ পরিণতি হয়েছে, সুবল সন্তোষ দ্বারা চলে গেছে, প্রশান্ত দা উজ্জ্বল দ্বারা চলে গেছে, ফলে এই ক্ষত তাদেরকে মেরামত করতে হবে। সুতরাং আর যাতে কেউ সুবল না হয় সেজন্য স্কুল সার্ভিস কমিশনকে ট্রান্সপারেন্সি রাখতে হবে, আমরা সেই দিকে লক্ষ্য নজর রাখছি। এই যে ফ্রেশারদের ওপর এক্সট্রা 10 নম্বর কেন পাবে না, এই প্রশ্নটা তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। দেখুন, এই যে 10 নম্বরের যে বিষয়, এটা সুপ্রিম কোর্টে আলোচিত, সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে। সেখানে আপনি কি মনে করেন যে গেজেট এবং নোটিফিকেশান 29শে মে এবং 30শে মে 2025-এ প্রকাশিত হয়েছে, সেই গেজেট এবং নোটিফিকেশান মহামান্য সুপ্রিম কোর্ট পড়েননি? নিশ্চয়ই পড়েছেন। সুতরাং আমি আগেই বলেছি, স্কুল সার্ভিস কমিশন তারা পলিসি মেকার, তারা অটোনমাস বডি, তারা কিভাবে নিয়োগ দেবেন, দুর্নীতিমুক্ত নিয়োগ দেবেন, সেই পলিসিটা তারাই নির্ধারণ করবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা মহামান্য কলকাতা হাইকোর্টের কতটুকু হস্তক্ষেপ করার অধিকার আছে সাংবিধানিকভাবে, সেটা আগামী দিনে প্রমাণিত হবে। আমরা মনে করি এই যে 10 নম্বর শুধু তো এসএসসি 2016 প্যানেলকে দেওয়া হয়নি, এই 10 নম্বর সারা দেশের যারা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদের প্রত্যেককে দেয়া হচ্ছে। সুতরাং এটা পলিসি ডিসিশন যারা করেছে এবং 10 নম্বর সুপ্রিম কোর্টের নির্দেশেই দেয়া হচ্ছে। এই যে কিছুদিন আগে অযোগ্যের তালিকা একটা প্রকাশ পেয়েছিল, সেই অযোগ্যদের মধ্যে তো বেশিরভাগই দেখা যাচ্ছিল যে তৃণমূল ঘনিষ্ঠ, তাদের আত্মীয় পরিজন, এবং জনৈক বৃষ্টি মুখার্জির নাম কিন্তু বারবার করে উঠে আসছে। হ্যাঁ, এ তো একেবারে জলের মতো পরিষ্কার। এই যে শিক্ষাকর্মীদের 3512 জনের নাম প্রকাশ করেছে, তার মধ্যে যদি আপনি গভীরে তদন্ত করে দেখেন, এরা কোনো না কোনোভাবে যে দলের নাম বললেন বা শাসক দলের কারো না কারো আত্মীয় বা কারো না কারো ঘনিষ্ঠ, তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এটা একেবারে জলের মতো পরিষ্কার। এবং শিক্ষকদের ক্ষেত্রেও একই ব্যাপার। আর যে বৃষ্টি মুখার্জির কথা বলছেন, অনেকেই বলছেন, রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনিও বলছেন বৃষ্টি মুখার্জি নাকি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সততার মূর্ত প্রতীক, তার আত্মীয়া। তাহলে মুখ্যমন্ত্রী তার সততার প্রশ্ন উঠছে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার আবেদন থাকবে, বৃষ্টি মুখার্জির সাথে তার সম্পর্ক তিনি যেন তার সততার প্রমাণের জন্য রাজ্যবাসীর কাছে তিনি প্রকাশ করেন যে বৃষ্টি মুখার্জির সাথে তার আসলে কি সম্পর্ক। কোথাও গিয়ে এসআইআর এর আবহে এই সমস্ত প্রশ্ন কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে, এবং মাননীয়া এই সমস্ত এড়িয়ে যাওয়ার জন্যই কি এসআইআর এর বিরুদ্ধে সব আন্দোলন মিছিল এই সমস্ততে মেতে উঠছে? দেখুন, আমরা এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের এসএসসি 2016 প্যানেল কোনো রকম কলঙ্ক নেই। সিবিআই, এসএসসি, বাক কমিটি, সুপ্রিম কোর্ট, কোথাও তা সত্ত্বেও আমাদের চাকরি চলে গেল। বিচার ব্যবস্থাও চাকরি চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না, উল্টে নিরাপরাধ শিক্ষক শিক্ষাকর্মী যারা 7 বছর চাকরি করেছিল তাদের যোগ্য চাকরি কেড়ে নিয়েছে। অর্থাৎ ভারতবর্ষের জীবন জীবিকা, জনগণের জীবন জীবিকা রক্ষা করতে পারলো না ভারতবর্ষের সংবিধান রক্ষিত হলো না। এই যে রাজ্য সরকারের দুর্নীতি,
সেই দুর্নীতির গভীরে প্রবেশ করতে পারল না নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর সিবিআই, এবং দেশের বিচার ব্যবস্থাও তদন্ত করতে পারলো না, এই চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না। উল্টে যেটা করলো, এই যে এসআইআর বলছেন, সিটিজেনশিপ বা এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা ভোটের ক্ষেত্রে হচ্ছে, এটা করে মূলত এই রাষ্ট্র, এই দেশ, এই রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চারিদিকে যে আপনারা দেখছেন নারীদের সম্মান লুণ্ঠন হচ্ছে, এই যে গোটা ব্যাপারটা এই সরকারটা একেবারে আষ্টে পৃষ্ঠে তলানিতে চলে গেছে। তার থেকে মুখ ঘোরানোর জন্য রাজ্য সরকার এবং তাদের যে শাসক দল তারা সংগঠিতভাবে এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন এবং একটা মিথ্যে আন্দোলন দেখিয়ে মূলত তাদের যে চাকরি চুরির দুর্নীতি, তাদের যে বিভিন্ন দপ্তরে আষ্টে পৃষ্ঠে দুর্নীতি, সেই দুর্নীতিকে ঢাকার একটা প্রয়াস করছে। এটা আমাদের কাছে জলের মতো পরিষ্কার। কিন্তু আমাদের আক্ষেপ, দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার দপ্তর সিবিআই, তার দপ্তর কারা যোগ্য সেই তদন্তটা ঠিকঠাকভাবে করতে পারল না। আমাদের আক্ষেপ, যারা অযোগ্য, 1806 জন শিক্ষক ইতিমধ্যেই পাওয়া গেছে, 3512 জন শিক্ষাকর্মী পাওয়া গেছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলো না তোমরা কাকে টাকা দিয়েছিলে। আমাদের আক্ষেপ, আমাদের জিজ্ঞেস করলো না যে আমরা কাউকে টাকা দিয়েছি কিনা, কোথায় ট্যাম্পারিং করেছি। তাহলে তদন্ত, সিবিআই তদন্ত কি হলো, এটা আমাদের আক্ষেপ। আমাদের আবেদন থাকবে ভারত সরকারের কাছে, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে সিবিআই অফিসার নিয়োগ করুন, নইলে এই সিবিআই দপ্তর রাখার কোনো মানে হয় না। এটা আমাদের আক্ষেপ হিসাবে, আমরা আবেদন হিসাবে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রাখলাম। এই যে যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে তাদেরও তো অবস্থা রীতিমতো খারাপ হতে চলেছে তালিকা প্রকাশ। দেখুন, এখন একটা মানবিকতার বিষয় আছে যে এরা 7 বছর ধরে চাকরি করেছিল, তাহলে সুযোগটা কারা দিয়েছিল? যারা সংবিধানকে শপথ নিয়ে 3 বারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই মন্ত্রী পরিষদ, নেতা মন্ত্রীরা, তাহলে তাদের পরিবারের তো করুণ অবস্থা হবেই, আমি মানছি, অবশ্যই মানছি। কিন্তু এটাও ঠিক, এই অযোগ্যরা যারা পেছনের দরজা থেকে টাকার বিনিময়ে চাকরি নিয়েছিল আর তার বিনিময়ে বঞ্চিত করেছিল হাজার হাজার যোগ্য, যারা যোগ্য ওয়েটিং ছিল তাদেরকে, সুতরাং তাদের প্রতি আমার সহানুভূতি অবশ্যই আছে। যেহেতু তাদের বাচ্চা আছে, পরিবার আছে, যারা অযোগ্য তাদের বাবা মা আছে, নিশ্চয়ই আমার তাদের প্রতি সমবেদনা আছে। কিন্তু তার থেকেও আমি বেশি চিন্তিত যাদের স্বপ্ন চুরি করেছে, যাদের মেধা চুরি করেছে, সেই যোগ্য ওয়েটিংদের বঞ্চিত করেছে। শুধু বঞ্চিত নয়, আমরা যারা এত কষ্টের, একেবারে গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া শ্রমিক, কৃষক, মেহনতি, দরিদ্র পরিবারের আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, রাজবংশী ঘরের সন্তানদের যে যোগ্য চাকরি দুর্নীতির ভয়াবহ গ্রাস কেড়ে নিয়েছে, সুবল চলে গেছে, সন্তোষরা চলে গেছে, আমরা তাদের জন্য বেশি উদ্বিগ্ন। আমরা বেশি করে উদ্বিগ্ন আর যাতে মেধার ভিত্তিতে দুর্নীতিমুক্ত নিয়োগ হয়। একটা লাস্ট প্রশ্ন, আমরা সম্প্রতি দেখলাম নিউজে যে একজন মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন। বলা হচ্ছে যে এসআইআর এর ভয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু মাদ্রাসা শিক্ষকদেরও তো কিছু মানে ঘোটালা রয়েছে সেই ইয়েতে, তার জন্যও হতে পারে নাকি এসআইআর এর আবহে? দেখুন, এখন এইটা রাজনৈতিক প্রশ্ন হয়ে যায়, সব কিছুকেই এসআইআর বলছে, এখানে এগুলো ভোটের স্বার্থে। ভোট রাজনীতি ছাড়া পশ্চিমবাংলার এই যে কটা রাজনৈতিক দল আছে তারা কিছু বোঝে না, ভোট রাজনীতি ছাড়া। কারণ আপনারা দেখেছেন যে এত বড় একটা চাকরি চুরির দুর্নীতি, কোন রাজনৈতিক দল মাঠে ময়দানে নেমে লড়েছে? তারা ক্ষমতা দখল করতে চায়। মান্নাদের একটা গান আছে, কতটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কতটা চোখের জল ফেলেছো যে তুমি, কতটা লড়াই করেছো তুমি যে শাসন ক্ষমতায় আসবে, এই প্রশ্ন আমাদের আছে। আর মাদ্রাসার কথা বললেন, চারিদিকে দুর্নীতি, ডিপ্রেশন, মানুষ কি করবে? মানুষ অসহায়, তাদের এরকম খারাপ পরিণতি হওয়া উচিত ছিল না। আমি যার কথা বললেন তার পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা জানাই। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, সবাইকে বলবো, ধৈর্য ধরুন, বেঁচে থাকুন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে থাকুন। এইভাবে মরে গেলে, আত্মহত্যা করলে, ডিপ্রেশনে চলে গেলে হবে না। বুকে পাথর চাপা দিয়ে আমি বাঙালিকে, কাকদ্বীপ থেকে কুচবিহার, আমি আবেদন করব আপনাদের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, যা আপনারা দুর্নীতির বিরুদ্ধে মুখে গরম লোহা দিয়ে আপসীন ধারার লড়াইয়ের জন্য তৈরি হন। এই ডিপ্রেশন, এই আত্মহত্যার কোনো জায়গা নেই।
এটাই আমার এইটুকু বলার। আর এই যে সরকারের কথা বলছেন, তারা এই যে মৃতদেহ নিয়ে এসআইআর মারা গেছে, এই করেছে সেই করেছে, এইগুলো শুধুমাত্র ভোট রাজনীতির জন্য। কারণ আর এর মাধ্যমে আমি একটা আপনাকে, যেহেতু আপনি রিলেটেড বললেন, আমিও নিশ্চয়ই আশা করব পশ্চিমবঙ্গে বসবাসকারী কোনো যোগ্যজন, কোনো যারা ভোট দিয়েছিল 2002 সাল, 3 সালের পঞ্চায়েত ভোট, 8 সাল, 11 সাল, 16 সাল, এই যে 18 পঞ্চায়েত, 21 বিধানসভা, 24 লোকসভা, যাদের ভোটে তুমি মশাই ক্ষমতায় বসলে, তোমরা ক্ষমতায় বসলে, আজকে তাদেরকে অবৈধ বলে দিলে হবে না। এটা আমার পরিষ্কার ঘোষিত অবস্থান। কারণ আমার ভোটে আমি খাতা দেখেছি, সেই ছাত্ররা বৈধ, আমি ভোট করেছি সেই নেতা বৈধ, আর অবৈধ হয়ে গেলাম শুধুমাত্র আমরা। সুতরাং আপনার মিডিয়ার মাধ্যমে আমি আবারও বাংলার সমস্ত যুব সমাজ, ছাত্র, যুব মায়েরা, বোনেরা সকলকে বলবো, সময় এসেছে এই দলীয় রাজনীতির এই যে টেরিটরি ভেদ করে আপনারা দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই অন্তত একজোট হন, লড়াইয়ে নামুন, প্রতিবাদে নামুন, আগামী প্রজন্মের স্বার্থে নামুন। এটাই আমার বক্তব্য।